আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, মুসলিম মিরর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এখন পরিবেশিত হচ্ছে মুসলিম বিশ্ব সংবাদ। মিশিগানে প্রথমবারের মতো আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি মুসলিম কমিউনিটির উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে 3 দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা। ধর্মীয় ভাব গাম্ভীর্য, প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ব্যতিক্রম ধর্মী আয়োজন গত 19 জুলাই আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। গত 17 জুলাই থেকে শুরু হওয়া এই মাহফিলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রখ্যাত আলেম ওলামা মাশায়েখ, হাফেজ, কারি, ইসলামী বক্তা এবং বিশিষ্ট অতিথিরা অংশ নেন। তাদের হৃদয়গ্রাহী কোরআন তেলাওয়াত, ইসলামী আলোচনা ও নির্দেশনামূলক বক্তব্যে পুরো মাহফিল ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কিরাত প্রতিযোগিতা। এতে 60 জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা 10 জন প্রতিযোগীকে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। মসজিদুল হারাম ও মসজিদে নববী ইনস্টিটিউটে ভর্তি কার্যক্রম শুরু। সৌদি আরবের পবিত্র 2 মসজিদ মসজিদুল হারাম ইনস্টিটিউট মক্কা এবং এর শাখা মসজিদে নববী ইনস্টিটিউট মদিনাতে 1448 হিজরি শিক্ষাবর্ষের ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী 20 সফর 1448 3রা আগস্ট 2026 পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী মধ্যম অর্থাৎ ইন্টারমিডিয়েট, মাধ্যমিক অর্থাৎ সেকেন্ডারি এবং স্নাতক অর্থাৎ ব্যাচেলর পর্যায়ে বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। ভর্তি প্রক্রিয়ার অংশ হিসাবে 11 রবিউল আউয়াল 1448 হিজরি সোমবার 24 আগস্ট 2026 লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর 13 রবিউল আউয়াল 1448 হিজরি বুধবার 26 আগস্ট 2026 নির্বাচিত প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার নেওয়া হবে। লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার উভয়ই সরাসরি অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভর্তি কার্যক্রমে শুধু সৌদি নাগরিক এবং বৈধ ইকামাধারী ব্যক্তিরাই অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সব কাগজপত্র একটি মাত্র PDF ফাইলে সর্বোচ্চ 2 মেগাবাইট আকারে জমা দিতে হবে। ভর্তি কর্তৃপক্ষ জানিয়েছেন, আবেদন জমা দিলেই ভর্তি নিশ্চিত হবে না। প্রার্থীদের নির্ধারিত সব শর্ত পূরণ করার পাশাপাশি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরই চূড়ান্তভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। সৌদি আরবের পবিত্র 2 মসজিদ ভিত্তিক এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোরআন, হাদিস, শরিয়া ও ইসলামী বিভিন্ন বিষয়ে উচ্চমানের শিক্ষা প্রদানের জন্য মুসলিম বিশ্বে বিশেষভাবে পরিচিত। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় $37.5 বিলিয়ন। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে $37.5 বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার 22 জুলাই ওয়াশিংটনে সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শুনানিতে এই তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, এর আগে প্রকাশিত হিসাবের তুলনায় যুদ্ধের ব্যয় প্রায় $8 বিলিয়ন বেড়েছে। নতুন হিসাবের মধ্যে ইতিমধ্যে পরিচালিত সামরিক অভিযানের খরচ এর পাশাপাশি আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তবে পেন্টাগন কিভাবে $37.5 বিলিয়ন এই হিসাব নির্ধারণ করেছে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় আরও বাড়বে এবং এর প্রভাব দেশটির অর্থনীতি ও বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়তে পারে। 9 বছর পর কারামুক্ত হলেন সৌদির বিখ্যাত আলেম। প্রায় 9 বছর কারাবন্দী থাকার পর সৌদি আরবের প্রখ্যাত আলেম শায়েখ আলী বাদহাদাহ মুক্তি পেয়েছেন। মঙ্গলবার 21 জুলাই তার মুক্তির খবরে বিশ্বজুড়ে শুভাকাঙ্ক্ষী, শিক্ষার্থী ও ইসলামপ্রিয় মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী 2017 সালের সেপ্টেম্বর মাসে সৌদি আরবে পরিচালিত একটি ব্যাপক অভিযানের সময় শায়েখ আলী বাদহাদাহকে আটক করা হয়। ওই সময় দেশটির বেশ কয়েকজন খ্যাতিমান আলেম, ইসলামী চিন্তাবিদ ও সামাজিক ব্যক্তিত্বকেও গ্রেপ্তার করা হয়েছিল। উল্লেখ্য, 2017 সালের এই অভিযানের বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সমালোচকদের দাবি হল, এটি সরকারের নীতির সমালোচক বা ভিন্ন মতাবলম্বী কিছু ব্যক্তির বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। তবে সৌদি কর্তৃপক্ষ বরাবরই জানিয়ে এসেছে, এসব পদক্ষেপ নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আইন প্রয়োগের স্বার্থেই নেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না, বললেন মাহমুদ মাদানী। ভারতের উত্তরপ্রদেশের রামপুরে অবস্থিত মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়ের 38টি ভবন ভেঙে ফেলার নির্দেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী।
তিনি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য উত্তরপ্রদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার 20 জুলাই এক বিবৃতিতে মৌলানা মাদানী বলেন, এই সিদ্ধান্ত আইনের শাসন, প্রাকৃতিক ন্যায় বিচার এবং রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব নিয়ে মৌলিক প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো ভেঙে ফেলা হলে হাজারো শিক্ষার্থীর শিক্ষা জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, একই সঙ্গে তাদের মৌলিক অধিকারও বিঘ্নিত হবে। এছাড়া দেশের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে, যা জাতীয় শিক্ষা সম্পদের জন্য বড় ক্ষতি। মাহমুদ মাদানী বলেন, ভবন নির্মাণে কোনো ধরনের পরিকল্পনাগত বা বিধিবিধান লঙ্ঘনের প্রমাণ মিললেও আইন অনুযায়ী ভবন ভেঙে ফেলা একমাত্র বা বাধ্যতামূলক সমাধান নয়। তার ভাষায়, যদি কোনো স্থাপনা অনুমোদিত ভূমি ব্যবহার বা মাস্টার প্ল্যানের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক না হয়, তাহলে সংশোধিত নকশা অনুমোদন, নির্মাণ নিয়মিতকরণ, বিধি লঙ্ঘনের জরিমানা, উন্নয়ন ফি আদায় বা অন্যান্য আইনসম্মত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। মৌলানা মাদানী উত্তরপ্রদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়টি দেশের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, তাই ভবন ভাঙার পরিবর্তে আইনসম্মত বিকল্প ব্যবস্থা বিবেচনা করে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ও জাতীয় এই শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করা উচিত। ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা 9ম দিনের মতো পাল্টাপাল্টি হামলা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করেছে এবং দেশটির ভেতরে নতুন করে হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করেছে এবং দেশটির ভেতরে নতুন করে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান, বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। সাফাক নিউজ জানায়, মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানি বন্দরে কোনো জাহাজ প্রবেশ বা বের হতে না দেওয়ার জন্য 7টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং একটি জাহাজ অচল করে দেওয়া হয়েছে। অন্যদিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে, তারা বাহরাইনের শাখির বিমান ঘাঁটির মার্কিন ড্রোন রক্ষণাবেক্ষণ কেন্দ্র, সালমান বন্দরের TF-59 নৌ অবকাঠামো এবং কুয়েতের ক্যাম্প আরিফজানে মার্কিন বিশেষ বাহিনীর সহায়তা কেন্দ্র লক্ষ্য করে নতুন দফায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব। রাবেতা আলামে ইসলামী বা মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব ও মুসলিম স্কলার্স অর্গানাইজেশনের চেয়ারম্যান শায়েখ ডক্টর মোহাম্মদ বিন আব্দুল করিম আল ঈসা সোমবার 20 জুলাই নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ জামিয়া মসজিদ আল মুস্তাফা পরিদর্শন করেছেন। সফরকালে তিনি মসজিদটির পরিচালনকারী সাউথ অকল্যান্ড মুসলিম অ্যাসোসিয়েশন বা সামা এর দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক করেন এবং মসজিদে অধ্যয়নরত পবিত্র কোরআনের হিফজ শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন। পরিদর্শনের সময় ডক্টর আল ঈসা কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের দ্বীনি জ্ঞান অর্জনের পাশাপাশি উত্তম চরিত্র গঠনের প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি মুসলিম কমিউনিটির ঐক্য, শিক্ষা এবং সামাজিক সম্প্রীতির জোরদারে মসজিদ ভিত্তিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। নতুন রাজনৈতিক প্রধান বেছে নিল হামাস। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস নতুন রাজনৈতিক নেতৃত্ব ঘোষণা করেছে। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে খলিল আল হাইয়াকে নির্বাচিত করা হয়েছে। তিনি গত বছর ইসরায়েলি অভিযানে নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হলেন। হামাস এক আনুষ্ঠানিক বিবৃতিতে খলিল আল হাইয়াকে রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। 2024 সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে হামাসের তৎকালীন প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর থেকেই সংগঠনটির শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের বিষয়ে জোর আলোচনা চলছিল। সেই প্রেক্ষাপটেই নতুন নেতৃত্বের দায়িত্ব পেলেন খলিল আল হাইয়া। গত বছর হামাসের একের পর এক শীর্ষ নেতার মৃত্যুর পর সংগঠনের নেতৃত্বে খলিল আল হাইয়ার গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। 2024 সালের জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। এরপর ইয়াহিয়া সিনওয়ার সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করেন। রেসিডেন্সি পারমিটে নতুন নীতি ঘোষণা সৌদির। সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র বা আকামা বা রেসিডেন্সি পারমিট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে এখন থেকে ন্যূনতম 3 মাস মেয়াদে এই অনুমতিপত্র ইস্যু বা নবায়ন করতে পারবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর ফলে গৃহকর্মীদের কর্মসংস্থান সংক্রান্ত ব্যয় ব্যবস্থাপনায় নিয়োগকর্তাদের জন্য আরও নমনীয়তা তৈরি হবে। রোববার 19 জুলাই সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জেনারেল ডিরেক্টরস অব পাসপোর্ট
মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম মোসানেট এর যৌথ সহযোগিতায় এই বিশেষ সেবাটি চালু হয়েছে। সৌদি আরবের সংবাদপত্র ওকাজ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ব্যবস্থার আওতায় গৃহকর্মী ও সমজাতীয় শ্রেণীর কর্মীদের জন্য নিয়োগকর্তারা 3, 6, 9, 12, 15, 18, 21 অথবা 24 মাসের রেসিডেন্সি মেয়াদ বেছে নিতে পারবেন। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আবসের প্ল্যাটফর্মের মাধ্যমে এই অনুমতিপত্র ইস্যু বা নবায়ন করা যাবে। ওমরাহ ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি। দেশটির পর্যটন ও ধর্মীয় ভ্রমণ খাতকে আরও গতিশীল করতে ওমরাহ ভিসার মেয়াদ 1 বছর বা 365 দিন করেছে সৌদি আরব। নতুন এই মাল্টিপল এন্ট্রি ভিসার মাধ্যমে ভিসাধারীরা 1 বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ 90 দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। সোমবার 20 জুলাই এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি। প্রতিবেদন অনুযায়ী নতুন ভিসা ব্যবস্থায় ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে সরকারি অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি ওমরাহ প্যাকেজ কিনতে হবে, তবে প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। এছাড়া সৌদি আরবে ভ্রমণের আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র সংগ্রহ করাও বাধ্যতামূলক করা হয়েছে। তবে হজ মৌসুমে এই ভিসা সাময়িকভাবে কার্যকর থাকবে না। আরবি জিলকদ মাসের 1 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত ভিসাটি নিষ্ক্রিয় থাকবে। এই সময় ভিসাধারীরা এই ভিসা ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। হজ শেষে মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে 3 দেশ। নতুন ওমরাহ মরশুমের শুরুতেই সৌদি আরবে ওমরাহ ভিসায় আগতদের সংখ্যা 22.5% বৃদ্ধি পেয়েছে। জিলহজ মাসের 15 তারিখ থেকে মুহররম মাসের শেষ পর্যন্ত মোট 9,31,500 জন ওমরাহ যাত্রী দেশটিতে প্রবেশ করেছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম যৌথভাবে এই তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সংস্থা দুটি জানিয়েছে, একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট 12,70,000-এরও বেশি ওমরাহ যাত্রী সৌদি আরবে এসেছেন। সৌদি ভিশন 2030 এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্যমাত্রার সঙ্গে সঙ্গতি রেখে দেশটির ওমরাহ খাতে এই ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে। মন্ত্রণালয় উল্লেখ করেছে, এই পরিসংখ্যান ওমরাহ যাত্রীদের সেবায় সৌদি নেতৃত্বের নিরবচ্ছিন্ন সমর্থন এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যকার সমন্বিত প্রচেষ্টাকেই প্রমাণ করে। যাত্রী আসার সংখ্যার দিক থেকে দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তান। দেশটি থেকে প্রায় 2 লাখ মানুষ ওমরাহ করতে এসেছেন। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, সেখান থেকে এসেছেন 1,70,000 যাত্রী এবং 1,30,000 যাত্রী নিয়ে তৃতীয় স্থানে রয়েছে তালিকায় ইরাক। গাজায় জানা যায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত 14। গত বছরের অক্টোবরে নামমাত্র যুদ্ধবিরতি ঘোষণার পরও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা থামেনি। গত শুক্রবার গাজা জুড়ে চালানো একাধিক ইসরায়েলি হামলায় অন্তত 14 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার নুসেইরাতে শরণার্থী শিবিরে একটি জানাজার মিছিলে ড্রোন হামলায় নিহত হয়েছেন 8 জন। শনিবার 18 জুলাই গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। মুসলিম বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই। আমরা পরের দিন পরের এপিসোড নিয়ে আবার হাজির হচ্ছি। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।